আজকের পৃথিবীতে আমাদের কাছে রয়েছে হাই টেকনোলজির মহাশক্তিশালী সাবমেরিন জাহাজ, কিন্তু এই জাহাজ কেন তৈরি করা হলো এবং এটি কিভাবে কাজ করে এবং পৃথিবীর প্রথম সাবমেরিন কেমন দেখতে ছিল, সেই তত্ত্বটি জানতে হলে আমাদের চলে যেতে হবে আজ থেকে প্রায় 350 বছর আগে। এটাই হচ্ছে পৃথিবীর প্রথম সাবমেরিন, যার নাম টার্টল। এটি লম্বায় ছিল মাত্র 2 মিটার। চলুন আমরা চলে যাই একটু পিছনে, আজ থেকে 350 বছর আগে। সালটা ছিল 1775। সেই সময় চলছিল আমেরিকা আর ব্রিটিশ নেভির লড়াই। আমেরিকা এমন একটি সাবমেরিন তৈরি করতে চাইছিল যার উপর মাত্র একজন মানুষ বসে এক্সক্লুসিভ বোম সঙ্গে করে নিয়ে যেতে পারবে এবং ব্রিটিশ নেভির জাহাজে অ্যাটাচ করে তাদের জাহাজকে মুহূর্তের মধ্যে উড়িয়ে দিতে পারবে। 1775 সালে আমেরিকার কর্নেলিস ড্রেভেল নামে এক ব্যক্তি একটি মোটা গাছের গুঁড়ি কেটে তার মাঝ বরাবর 2 টুকরো করে তার ভিতরের অংশটিকে ভালো করে চেঁচে ছুলে একজন মানুষকে তার মধ্যে ঢুকিয়ে কাঠের গুঁড়ি দুটি জুড়ে দেন এবং এটিকে সমুদ্রে ডোবানোর জন্য তার ভিতরে জল ভর্তি করে দেন। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী সাবমেরিনটি জলের ভিতরে পৌঁছে যায়। 2 মিটার দৈর্ঘ্যের এই সাবমেরিনটির নাম দেওয়া হয় টার্টল, যেটি কচ্ছপের মতো দেখতে, এবং এর মধ্যে এমন সব মেকানিজম তৈরি করা হয়েছিল যেটি সমুদ্রের ভিতরে গিয়ে বোমটিকে ইনস্টল করে ব্রিটিশদের জাহাজে ড্রিলিংয়ের মাধ্যমে লাগিয়ে দেওয়া যেত। ব্যাস, তৈরি হয়ে গেল পৃথিবীর প্রথম সাবমেরিন জাহাজ। আমেরিকার তৈরি পৃথিবীর প্রথম সাবমেরিন টার্টল তাদের স্বপ্নকে সফল করতে পারল না। টার্টল সাবমেরিনের আকার ছোট হওয়ার কারণে তার ভিতরে থাকা অক্সিজেন অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যেত। কিন্তু এটিকে যদি আকারে বড় করা হতো তাহলে শত্রুদের জাহাজের কাছে গিয়ে বোম ইনস্টল করে ড্রিলিংয়ের মাধ্যমে অ্যাটাচ করা ছিল খুবই ভয়ঙ্কর ব্যাপার। টার্টল সাবমেরিনটির কিছু ঘাটতি থাকার কারণে আমেরিকার ইঞ্জিনিয়াররা হার্লি নামে একটি সাবমেরিন তৈরি করেন, যার দৈর্ঘ্য 13 মিটার। আর এই সাবমেরিনটিকে পন্ডলের সাহায্যে কয়েকজন লোক এর মধ্যে থাকা প্রোপেলারটিকে ঘোরাতে থাকে, আর লাঠির তৈরি একটি প্লেটের সাহায্যে সাবমেরিনটিকে সমুদ্রের তলায় নিয়ে যাওয়া এবং ওপরে ওঠানো যেত। যখন প্লেটটির ডিরেকশন নিচের দিকে থাকতো তখন ওই প্লেটের মাধ্যমে জল উপরের দিকে চলে আসতো এবং নিউটনের 3rd ল অনুযায়ী সাবমেরিনটি জলের তলায় চলে যেত। আর সাবমেরিনটি উপরের দিকে উঠে আসার জন্য প্লেটের ডিরেকশন উপরের দিকে করে দেওয়া হতো। এরপর সাবমেরিন জাহাজে প্লেটের পরের অংশে একটি নকিলা তীর থাকে যেখানে বোমের কানেকশন করা থাকে, আর এই তীরটি শত্রুদের জাহাজে ধাক্কা লাগিয়ে বোমটিকে অ্যাটাচ করে জাহাজের সাথে রিভার্স করে পালিয়ে যেত। আর তারপরেই বিস্ফোরণ, ধামাক। এটাই ছিল সেই সাবমেরিন যেটি শত্রুদের জাহাজকে তছনছ করে দিয়েছিল। এই সাবমেরিনটির সফলতার পর এটিকে আরো অনেক বেশি ইমপ্রুভ করা হতে থাকে। নাম্বার 1, সাবমেরিনের মোটরটিকে ইনস্টলেশন করা। নাম্বার 2, এটিকে ওপর নিচে ডান দিকে বাম দিকে নিয়ে যাওয়ার জন্য এলিভেটর ইনস্টল করা। নাম্বার 3, শত্রুদের হাত থেকে সাবমেরিনটিকে কিভাবে দূরে রেখে বাঁচানো যায় এবং দূর থেকেই শত্রুকে আক্রমণ করা যায়। নাম্বার 4, সবথেকে ইম্পর্টেন্ট হলো দীর্ঘ সময় ধরে জাহাজটি জলের নিচে থাকার জন্য পরিমাণ মতো অক্সিজেন প্রোভাইড করা এবং জাহাজে থাকা সমস্ত মানুষদের কার্বন ডাই অক্সাইড রিমুভ করা। 19 শতকে তৈরি হয়ে যায় ডিজেল চালিত সাবমেরিন। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী সাবমেরিনটিকে জলের নিচে নিয়ে যাওয়ার জন্য সাবমেরিনের নিচের অংশে একটি ট্যাঙ্ক যুক্ত করা হয় এবং সেই ট্যাঙ্কে জল ভর্তি করে দেয়া হয়, আর ওই ট্যাঙ্কটি জলে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেই সাবমেরিনের আশেপাশে জলের ডেন্সিটি বাড়তে থাকে এবং সাবমেরিন জলের নিচে চলে যায়। সাবমেরিনটি জলের নিচে চলে যাওয়ার পর ওই ট্যাঙ্কের জল খালি করে দেয়া হয় এবং কম্প্রেস এয়ার ভর্তি করা হয়, আর সাবমেরিন পৌঁছে যায়
একদম জলের গভীরে। তাছাড়া সাবমেরিনের পিছনে লাগা এলিভেটরের মাধ্যমে জাহাজটি ডান দিক বাম দিক যেতে পারে এবং ডিজেল ইঞ্জিনের সাহায্যে প্রোপেলারটিকে ঘুরিয়ে সাবমেরিনটি সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু এই প্রোপেলার একটি প্রবলেম তৈরি করে। প্রোপেলারটি দ্রুত গতিতে ঘোরার জন্য ওয়াটার বাবলস তৈরি হতে থাকে। ওয়াটার বাবলস প্রোপেলারের ফ্যানের জন্য তৈরি হতে থাকে, যেটি গরম হয়ে বয়লিং টেম্পারেচারে পৌঁছে যায় এবং ফুটন্ত জলের মতো বের হতে থাকে। আর এই কারণে শত্রুরা বুঝতে পেরে যায় আশেপাশে কোথাও সাবমেরিন রয়েছে। তাই প্রয়োজন হয়ে পড়ে প্রোপেলারটিকে ছোট করা। কিন্তু এটা করলে সাবমেরিনের গতিবেগ কমে যাবে, তাই প্রোপেলারের ডিজাইন চেঞ্জ করা হয়। তাছাড়া জলের তলায় অক্সিজেন লেভেল ঠিক রাখার জন্য সমুদ্রের জলকেই কাজে লাগানো হয়। আমরা সবাই জানি হাইড্রোজেন আর অক্সিজেনের মিশ্রণে জল তৈরি হয়। তারপর ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার প্রসেসের মাধ্যমে হাইড্রোজেন আর অক্সিজেনকে আলাদা করা হয়। এই প্রসেসিংয়ের মাধ্যমে অক্সিজেনগুলিকে একটি ট্যাঙ্কের মধ্যে স্টোর করে নেওয়া হয়। আর যখনই সাবমেরিনের অক্সিজেন কমে যেতে থাকে তখনই এই অক্সিজেন ট্যাঙ্কগুলিকে সাবমেরিনের মধ্যে নিয়ে আসা হয়। তাছাড়া সাবমেরিনে থাকা মানুষদের ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইডগুলিকে রিমুভ করার জন্য সোডা লাইম প্রসেসিং ইউজ করা হয়। এটি একটি কেমিক্যাল রিয়াকশন প্রসেসিং। এই প্রসেসে স্ল্যাকড লাইমকে কার্বন ডাইঅক্সাইডে মিক্সড করা হয়। তারপর রিয়াকশনের পর বের হয়ে আসে CaCO3, যেটি পাউডার ফর্মে থাকে এবং বেরিয়ে আসে জল। এইভাবে অক্সিজেন তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিনাশ করা হয়। এরপর পানীয় জল। জল পান করা খুবই জরুরি, কিন্তু সমুদ্রের জল পানের অযোগ্য, তাই জলটিকে পিউরিফাই করা হয়। এই প্রসেসটিকে বলা হয় ডেস্টিলেশন। এটা এমন একটি সিস্টেম যেটি জলকে হিট করে এভাপোরেট করা হয়, তারপর সেটিকে ঠান্ডা করে একটি কন্টেনারে স্টোর করা হয়। আপনারা সবাই জানেন একটি সাবমেরিন ততক্ষণই জলের নিচে থাকতে পারে ঠিক যতটুকু ডিজেল থাকবে। তবে যদি বর্তমানের সাবমেরিনের কথা বলা হয় তাহলে বর্তমানের সাবমেরিন ডিজেল রিমুভ করে নিউক্লিয়ার পাওয়ারের মাধ্যমে চলতে থাকে। ব্যবহার করা হয় ইঞ্জিন আর টারবাইন, যেটি ডিজেলের থেকেও অনেক বেশি সময় ধরে জলের নিচে থাকতে সাহায্য করে। নিউক্লিয়ার পাওয়ারের মাধ্যমে চালিত একটি সাবমেরিন জলের তলায় 1 সপ্তাহের বেশি সময় থাকতে পারে। বর্তমানে সাবমেরিনে জিপিএস সিস্টেম ইউজ করা হয়, যার মাধ্যমে লোকেশন ট্র্যাক করা যেতে পারে। কিন্তু সাবমেরিন যত গভীরে যেতে থাকে ঠিক তখনই জিপিএস কাজ করা বন্ধ করে দেয়। এই সময় সাবমেরিনগুলি ইন্টারনাল গাইডেন্স সিস্টেম ইউজ করে থাকে আর আশেপাশের বিভিন্ন জিনিস এবং শত্রুকে টার্গেট করার জন্য সোনার সিস্টেম ইউজ করতে থাকে। তারপর বেশি দূরত্বের মিসাইল সেট করে শত্রুদের টার্গেট করতে থাকে। আর এভাবেই কাজ করতে থাকে সাবমেরিন জাহাজ। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।